হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো বিচার বিভাগের কার্যাবলী। বিচার বিভাগ একটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই বিচার বিভাগের উপরই রাষ্ট্রের সফলতা বিফলতা নির্ভর করে। যে রাষ্ট্র যত বেশি সফল এবং উৎকৃষ্ট রাষ্ট্র বলে পরিগণিত হয়, সেই রাষ্ট্রের বিচার বিভাগও জানবে সবসময় উন্নত বিচার বিভাগ হবে, অর্থাৎ সেই বিচার বিভাগের স্বাধীনতা অনেক বেশি সুরক্ষিত এবং বিচার বিভাগের সেই বিচার বিভাগের মর্যাদাও বেশি। এই বিচার বিভাগে গার্নারও বলেছেন যে বিচার বিভাগের ছাড়া কোনো রাষ্ট্র সভ্য রাষ্ট্রকে আমরা কল্পনা করতে পারি না। যে রাষ্ট্র যত বেশি সভ্য, সেই রাষ্ট্রের বিচার বিভাগ তত বেশি দক্ষ। যাই হোক, বিচার বিভাগের কার্যাবলীকে আমরা কয়েকটি ভাগে আলোচনা করব। প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের 1 নম্বর পয়েন্ট দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি। তোমরা জানো বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেওয়ানি আইন সংক্রান্ত আর একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স ফৌজদারি। এই দেওয়ানি এবং ফৌজদারি দেশের যে চলতি আইন অনুসারে এই দুটো মামলারই নিষ্পত্তি করা বিচার বিভাগের একটি অন্যতম কাজ। বিচার বিভাগ তার রায় ঘোষণার মাধ্যমে অপরাধীদের শাস্তি বিধান করে, আর এই কাজটা করতে গিয়ে বিচার বিভাগ নানা রকমের চিরাচরিত প্রথা, রীতিনীতি, পুরোনো আইন এগুলো সাহায্য নিয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তোমরা জানো যে কোনো কোর্টে গেলে দেখবে একটা ফটো ছবি থাকে। কিসের ছবি? একটা তুলাদণ্ড, অর্থাৎ এটা একটা প্রতীকী, অর্থাৎ যাতে ন্যায় বিচার। তুলাদণ্ড কেন থাকে? তার মাধ্যমে ইন্ডিকেট করা হয় যাতে সমস্ত জনগণ তারা ন্যায় বিচার পায়, অর্থাৎ তুলাদণ্ডটা প্রতীকই হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। সেই জন্য প্রত্যেকটা কোর্টে দেখবে এই ছবিটা থাকে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং বিচারককে অবশ্যই নির্ভীক সাহসী হতে হবে। তারা ভীরু হলে চলবে না, লোভ সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে জীবনের ভয় তুচ্ছ করে। কারণ যারা রায় দেয় এবং সেক্ষেত্রে দেখা যায় বড় বড় অপরাধীর রায় দিয়ে থাকে। তোমরা অনেক এই ধরনের সিনেমাও দেখেছো যে সেই বিচারককে অনেক শাস্তি, যেমন 16 সিনেমা দেখেছো তোমরা, তাতে দেখেছো যে বিচারকের হাত কেটে দিল। তো অপরাধীদের শাস্তি দেয়া, সাহসীদের সঙ্গে সেই রায় ঘোষণা করা বিচারকের কাজ। অতএব সেই বিচারককে নির্ভীক সাহসী হতে হবে। এই কাজটা তারা সাহসের সঙ্গে করবে। ল্যাস্কির মতে বিচার কাজ পরিচালনার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের নৈতিক চরিত্র নির্ভর করে। যে রাষ্ট্র যত বেশি দক্ষতার সঙ্গে এই কাজ করতে পারবে, সেই রাষ্ট্র তত বেশি সফল। এছাড়া বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালে দেখা গেছে বিচার বিভাগ আইন ন্যায় বিচার ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সেটা কি? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। তোমরা জানো যে এই যে আমরা যে কোনো ধরো কোনো ডিভোর্সি, তারা কি করে? একজন স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব সেটা যদি সে পালন না করে, আমরা কোথায় যাই? আমরা বিচারকের কাছে যাই ন্যায় বিচার আশায়। সেখানে ভরণ পোষণ দিতে হয়। মানে সামাজিক যে অন্যায় বা আরো বিভিন্ন ক্ষেত্রে যে সামাজিক অন্যায় সচরাচর হয়ে থাকে, অহরই হয়ে থাকছে, এই বিচার পাওয়ার জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়। তাহলে শুধুমাত্র আইনগত বিচারই নয়, সেক্ষেত্রে সামাজিক বিচারটাও বিচার বিভাগ করে থাকে। তৃতীয় পয়েন্ট, বিচার বিভাগীয় পর্যালোচনা। এটা কি জিনিস? বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সরকারি আইন, আদেশ ও নির্দেশের বৈধতা বিচার। অর্থাৎ সরকার যে আদেশ, নির্দেশ বা আইনগুলো করছে সেগুলো যথাযথ কিনা, সেগুলো বৈধ কিনা, সেটা দেখাও বিচার বিভাগের কাজ। সমস্ত আইনই কি সবসময় একেবারে ঠিক মতো হয়? অনেক সময় আমরা দেখি কিছু কিছু আইনের তীব্র আইন পাশ করার আগে অনেক সময় সেটা নিয়ে আলোচনা হয়, অনেক প্রতিবাদ হয়, অনেক সময় দেখা যায় যে সেটা পাশই হলো না। তোমরা জানো বিধানসভা পর্যালোচনা হয়, সেখানে আইনের নানা পুঙ্খানুপুঙ্খ বিচার হয়। তো সেই জন্য এই যে আইনগুলো বৈধ কিনা সেটা বিচারের ক্ষমতাও বিচার বিভাগে রয়েছে। আইনসভা যে আইনগুলো পাশ করে সেগুলো সবসময় যে বৈধ হবে তা নয়। অতএব সেই আইন অনেক সময় পরিবর্তন, আইনসভার কাজটাকেও বিচার বিভাগই তার বৈধতা দান করে থাকে। তাই বলা হচ্ছে যে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয়
কাঠামোয় বিচার বিভাগের সাংবিধানিক ক্ষমতা যেভাবে পরিলক্ষিত হয় তেমনটা কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেখা যায় না। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই ক্ষমতাটা অনেক বেশি। এককেন্দ্রিক সরকারটা কি কেন্দ্রীয় সরকার যা করে সেখানে কোনো দ্বিমত বা বিরুদ্ধাচরণের কোনো ব্যাপার নেই। যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে, যুক্তরাষ্ট্র তোমরা জানো 2 ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং সেখানে বিরোধী পক্ষ থাকে একটা শক্তিশালী, আর গণতন্ত্রের অপরিহার্য শর্ত হচ্ছে একটা শক্তিশালী বিরোধী পক্ষ। সেই কারণে যুক্তরাষ্ট্রে এককেন্দ্রিক রাষ্ট্র অপেক্ষা এখানে বিচার বিভাগের গুরুত্ব আরো বেশি, এককেন্দ্রিক রাষ্ট্রের চেয়ে অনেক বেশি। যেমন ব্রিটিশ আদালত পার্লামেন্টের কোনো আইনকেই সংবিধান বিরোধী বলে বলতে পারে না, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই ক্ষমতা রয়েছে। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতা আরো বেশি। তাই বলা হচ্ছে যে বিচার বিভাগীয় পর্যালোচনা সাহায্যে বিচার বিভাগ এটা খতিয়ে দেখে যে সংবিধানের সঙ্গে আইনসভার আইন এবং শাসন বিভাগের নির্দেশ যেন আদেশের কোনো সঙ্গতি আছে কিনা, দুটো একে অপরের বিরুদ্ধ কিনা, এটা দেখা হচ্ছে বিচার বিভাগের কাজ। যে ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট আইনটি আদেশ বা নির্দেশের প্রকৃতি সংবিধান বিরোধী, সেক্ষেত্রে ওই আইন আদেশ বিচার বিভাগ ইচ্ছে করলে বাতিল করে দিতে পারে, এটা মাথায় রাখবে। তৃতীয় চতুর্থ পয়েন্ট, আইন ও সংবিধানের ব্যাখ্যা। তোমরা জানো বলাই হয় বিচার বিভাগ হচ্ছে সংবিধানের ব্যাখ্যাকর্তা। যেমন সুপ্রিম কোর্ট, তোমরা জানো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ আদালতের অবস্থিতি, অর্থাৎ অস্তিত্ব। একটা নিরপেক্ষ আদালত থাকবে। আমাদের ভারতবর্ষে সেই নিরপেক্ষ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের ব্যাখ্যাকর্তা, অর্থাৎ সংবিধান যথাযথ পালন করছে কিনা বিচার বিভাগ সেটা খতিয়ে দেখবে। কারণ সংবিধানই হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন, সেটাকে মাথাতে রেখেই, সেটার দিকে লক্ষ্য রেখেই দেশ পরিচালিত হয়। অতএব আইন ও সংবিধানের ব্যাখ্যা হচ্ছে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। এ ধরনের ব্যাখ্যার মাধ্যমেই বিচার বিভাগ সংবিধানের উদ্দেশ্য ও মতাদর্শকে বাস্তবায়িত করে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সংবিধানের সামঞ্জস্য বিধানের চেষ্টা করে। অবশ্য সব দেশেই বিচার বিভাগ সমানভাবে এই ব্যাখ্যা কিন্তু প্রদান করতে পারে না। সংবিধান সব জায়গায় কিন্তু সংবিধানের গুরুত্ব সমান নয়। যেমন ব্রিটেনে সংবিধানের গুরুত্ব কম, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সংবিধানের গুরুত্ব আরো বেশি। কারণ ব্রিটেনে তোমরা জানো কেন কম, অলিখিত সংবিধান। কিন্তু আমাদের সংবিধান, ভারতবর্ষের সংবিধান লিখিত, যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। অতএব যুক্তরাষ্ট্রের সংবিধান ভারতবর্ষের সংবিধান তোমার ব্রিটেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম পয়েন্টে আমরা আসি, নতুন আইন কিন্তু সবসময় গতিশীল। আইন কি থেমে থাকে এক জায়গায়? কখনোই নয়। নতুন নতুন আইনের সৃষ্টি হচ্ছে। আমরা জানি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাই হচ্ছে গতিশীল, রাষ্ট্র হচ্ছে গতিশীল। রাষ্ট্র এক জায়গায় থেমে থাকে না, তাই আইনও কখনো এক জায়গায় থেমে থাকে না। অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন আইন চালু করতে হয়। ধরো আমাদের স্কুলে এখন যেমন ধরো পোশাক, একটা সময় ছিল যখন শাড়ি ছাড়া কোনো পোশাক স্কুলে 9-10 মেয়েদের চালু ছিল না, চুড়িদার। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হয়েছে, সিদ্ধান্ত বদল করতে হয়েছে। সেরকম রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময়ে নতুন নতুন আইন সৃষ্টি হয়, সেগুলোকে জনগণকে মেনে নিতে হয়। তাহলে নতুন আইনের সৃষ্টি করাও বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে বিচারকরা কি করবে, তাদের ব্যক্তিগত বিচার বুদ্ধি, স্বাভাবিক ন্যায় নীতি, বাস্তব পরিস্থিতি, সমাজের অবস্থা সমস্ত কিছু বিচার করে সেই পরিপ্রেক্ষিতে তারা নতুন আইনের রূপ দিয়ে থাকে। 6 পয়েন্ট, নাগরিক অধিকার সংরক্ষণ। তোমরা জানো আমাদের কিছু মৌলিক অধিকার আছে। কটি মৌলিক অধিকার? 6টি। এই মৌলিক অধিকারগুলি সংরক্ষণ করা রাষ্ট্রের কর্তব্য। কারণ এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আমরা আদালতের দ্বারস্থ হতে পারি, এই অধিকার আমাদের আছে। সেই জন্য মৌলিক অধিকার সংরক্ষণ করা হচ্ছে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া নেক্সট পয়েন্ট, 7ম পয়েন্ট, বিরোধ মীমাংসা। কিসের বিরোধ? কোন বিরোধ?
তোমরা জানো আমরা যুক্তরাষ্ট্রে বাস করি। এই যুক্তরাষ্ট্র মানে কি, এখানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে। আর যেখানেই ক্ষমতার প্রশ্ন সেখানেই বিরোধের প্রশ্ন। তাই যুক্তরাষ্ট্রের বিরোধটা এককেন্দ্রিক রাষ্ট্রের চেয়ে বেশি। সেই কারণে এই বিরোধ মীমাংসা করা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায়, আইনসভা ও শাসন বিভাগ কিংবা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ, একটা এলাকার সঙ্গে আরেকটা এলাকার বিরোধ, রাজ্যের সঙ্গে রাজ্যের বা কেন্দ্রের সঙ্গে রাজ্যের। তোমরা তো এখন প্রায় শুনছো এই করোনা কোভিড-19 এই কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য বলছে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র বলছে রাজ্য তারা ঠিক মতো আমাদেরকে পরিসংখ্যান দিচ্ছে না। তাহলে এই যে সারাক্ষণ চলতে থাকে, এই নিয়ে কিন্তু মাঝে মাঝেই একটা অসঙ্গতি, বিরোধ দেখা যায়। সেগুলো পর্যালোচনা করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ, যখন এই বিরোধ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছয়, তখন সুপ্রিম কোর্ট এই বিরোধের মীমাংসা করে থাকে। ভারত ও জার্মানিতে সাংবিধানিক আদালতের হাতে এই ক্ষমতা কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন স্বার্থগোষ্ঠী, প্রেসার গ্রুপ, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন বর্ণ সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বিরোধের মীমাংসা, এটাও বিচার বিভাগের হাতে। তোমরা এখন দেখতে চাই একটা বিশৃঙ্খল অবস্থা, মাঝে মাঝে ধর্মীয় একটা সংকট দেখা দিচ্ছে, এই নিয়ে একটা বিরোধ হচ্ছে এবং সেটা আদালতের সাহায্য নিতে হচ্ছে। পরামর্শ প্রদান, পরামর্শ প্রদান কে কাকে পরামর্শ দেবে? আমাদের রাষ্ট্রপতি বা শাসন বিভাগ যদি বিচার বিভাগের কাছ থেকে কোনো রকম সমস্যার সময় পরামর্শ চায়, তাহলে বিচার বিভাগকে সেই পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপ্রধানের পক্ষে সেই পরামর্শ মান্য করা, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, বাধ্যতামূলক নয়। তিনি পরামর্শ চাইতে পারেন, বিচার বিভাগকে সেই পরামর্শ দিতে হবে, কিন্তু পরামর্শ মানা বা না মানা সেটা রাষ্ট্রপ্রধানের উপর নির্ভর করবে। পরামর্শ প্রদান করার দায়িত্ব কিন্তু বিচার বিভাগে রয়েছে। নানা অবস্থায় শাসন বিভাগ বিচার বিভাগের কাছে সাহায্য চাইতে পারে। এছাড়াও বিচার বিভাগ আরো কিছু দায়িত্ব পালন করে। যেমন ধরো, কোনো ব্যক্তি নাবালক বাচ্চা বা অভিভাবক হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল, সেক্ষেত্রে সেই কোর্ট সেই নাবালকের দায়িত্ব নিতে পারে। কতদিন? এতদিন সেই বাচ্চাটা অভিভাবক না হবে। এই নাবালকের দায়িত্ব নেওয়া বা কোনো ধরো অছিনিয়ে, এই সমস্ত কাজগুলো বিচার বিভাগ করে থাকে। বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী প্রধানত রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির উপর নির্ভরশীল। সব জায়গাতে বিচার বিভাগের গুরুত্ব কিন্তু সমান নয়। আমি এতক্ষণ এটা বোঝালাম যে এককেন্দ্রিক রাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের মর্যাদা পৃথক। এককেন্দ্রিক রাষ্ট্রে বিচার বিভাগের মর্যাদা কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিচার বিভাগের মর্যাদা অনেক বেশি। তাই আমরা, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানকে মর্যাদা দেওয়া, সংবিধানকে রক্ষা করা, এই দায়িত্বটা বিচার বিভাগের হাতে অর্পণ করা হয়েছে। সেই জন্য বিচার বিভাগ রাজনৈতিক ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ভারতবর্ষের বিচার বিভাগেরও বিশেষ মর্যাদা রয়েছে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? বিচার বিভাগের কার্যাবলী। এই চ্যাপ্টারে আর একটি প্রশ্ন আছে, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সুরক্ষিত হয়? বিচার বিভাগ যে কাজগুলো করছে, তাহলে কিভাবে বিচার বিভাগকে রাখলে বা তাদের স্বাধীনতা বা কি কি শর্ত মানলে বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষিত হয়, এই আর একটা প্রশ্ন আমাদের পড়তে হবে। তা আজকে আমি এই প্রশ্নটাই পড়ালাম। সামনের দিন তোমাদের আমি নেক্সট প্রশ্ন পড়াবো, বিচার বিভাগের স্বাধীনতা শর্তাবলী বিশ্লেষণ করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে আমাকে কেউ রেসপন্স করছো না। এই প্রশ্নগুলো আমি একটু ধীরেই পড়াবো, কারণ আমাদের খুব বেশি প্রশ্ন আর আসবে না, বেশি নেই। তারপর অবজেক্টিভ পড়াবো। তোমরা এগুলো পড়ে একটু বাড়িতে লেখো, লেখা প্র্যাকটিস করো। শুধু কিন্তু শুনলে হবে না, পড়তে হবে এবং সেটাকে নিজের মতো করে মুখস্থ করে লিখতে হবে। তোমরা আরো নিজেরা অন্যান্য বইও কনসাল্ট করতে পারো, সেটাকে আরেকটু বড় করে লিখতে পারো। খুব বড় করতে গেলে তোমাদের টাইমটা মেনটেন করতে পারবে না, ওই জন্য আমি প্রিসাইজ আকারে পড়াচ্ছি। রাখি এবার।